Dear students, I am Golok Chandra Sarkar, Associate Professor of Chemistry, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকে আমি ক্লাস 9-10 বইয়ের চ্যাপ্টার 3 এটার উপর প্রথম লেকচার দিচ্ছি। লেকচারের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকল। আজকে আমি কি কি বিষয় আলোচনা করব সেটা একটু দেখে নিই। নাম্বার 1 এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড, number 2 atom and molecule, number 3 symbol and formula, number 4 fundamental particles. At first, let us start with element and compound. What are elements? The substances which upon analysis do not give any new substance other than that substance are known as element. For example, gold, iron, hydrogen, oxygen, etc. এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো তোমরা। একটা সাবস্টেন্সকে তুমি কেমিক্যালি অ্যানালাইসিস করছো, অ্যানালাইসিস করতে করতে দেখা গেল যে এটাকে যতই অ্যানালাইসিস করা হোক না কেন ঘুরে ফিরে ওই সাবস্টেন্সটাকেই পাওয়া যাচ্ছে, অন্য কোনো সাবস্টেন্স পাওয়া যাচ্ছে না, তাহলে ওই সাবস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। এখানে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি দেখো, গোল্ড, এই গোল্ড নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করো, যতই অ্যানালাইসিস করো না কেন, ইউ উইল নট গেট এনি আদার সাবস্টেন্স আদার দেন গোল্ড। গোল্ড ছাড়া তুমি অন্য কোনো সাবস্টেন্স পাবে না। সুতরাং গোল্ড ইজ অ্যান এলিমেন্ট। একইভাবে হাইড্রোজেন, অক্সিজেন এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করলে ওই সাবস্টেন্সটা ছাড়া অন্য কোনো সাবস্টেন্স পাওয়া যাবে না, এই জন্য এগুলোকে আমরা এলিমেন্ট বলি। এখনও পর্যন্ত 118 এলিমেন্টস ডিসকভার হয়েছে, এর মধ্যে 98 এলিমেন্টস নেচারে পাওয়া যায়, আর বাকিগুলো সায়েন্টিস্টরা ল্যাবরেটরিতে রিসার্চ করে ডিসকভার করেছেন। তার মানে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 118. Now let us come to the compound. The substances which upon analysis give two or more new substances are known as compound. Examples: water, sodium chloride, calcium carbonate, sulfuric acid, etc. এখানে খেয়াল করো, কোনো সাবস্টেন্সকে অ্যানালাইসিস করতে করতে যদি দেখা যায় যে ওই সাবস্টেন্স ব্যতীত আমরা অন্য কিছু পাচ্ছি, অন্য সাবস্টেন্স পাচ্ছি বা অন্য এলিমেন্ট পাচ্ছি, মোর দ্যান ওয়ান অন্য এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড। এখানে দেখো ওয়াটার, এই ওয়াটারকে যদি আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করি, ফাইনালি উই শ্যাল গেট টু ডিফারেন্ট এলিমেন্টস, ওয়ান ইজ হাইড্রোজেন, অ্যানাদার ওয়ান ইজ অক্সিজেন, কাজেই ইটস এ কম্পাউন্ড। এগেন সোডিয়াম ক্লোরাইড, আপন অ্যানালাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড উই শ্যাল গেট টু different elements like sodium and chlorine. We shall get three elements from calcium carbonate. One is calcium, another one is carbon, and another one is oxygen. Similarly, if you analyze sulfuric acid, you will get hydrogen, sulfur, and oxygen. So these are compounds because upon analysis they are giving more than one different elements. আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো atom and molecule. দেখো, the smallest part of element that possess the property of the element but has no free existence is called atom. অ্যাটম হচ্ছে এলিমেন্টের স্মলেস্ট পার্টিকুল, এটা কিন্তু কম্পাউন্ডের কোনো বিষয় নয়। অ্যাটম হচ্ছে এলিমেন্টের স্মলেস্ট পার্টিকুল, যার মধ্যে ওই কম্পাউন্ডের সমস্ত প্রপার্টি থাকবে কিন্তু ওইটার কোনো ফ্রি এক্সিস্টেন্স থাকবে না, ফ্রিলি এক্সিস্ট করতে পারে না। ওই স্মলেস্ট পার্টিকুলটাকে আমরা অ্যাটম বলি। যেমন ধরো হাইড্রোজেনের অ্যাটম, সোডিয়ামের অ্যাটম, নাইট্রোজেনের অ্যাটম, অ্যাটসেট্রা। অপরদিকে মলিকুল কী জিনিস? দ্য স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড that possesses the property of the element or compound and has pre-existence is known as molecule. দেখো, মলিকুল হচ্ছে এলিমেন্ট এবং কম্পাউন্ড দুইটার বেলায় অ্যাপ্লিকেবল। এলিমেন্ট বা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকুল, যার মধ্যে তার প্রপার্টিগুলো আছে এবং ফ্রি এক্সিস্টেন্স আছে, তাকে আমরা বলছি মলিকুল। এখন খেয়াল করে দেখো, অ্যাটম টার্মটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফর এলিমেন্টস, বাট দ্য টার্ম মলিকুল ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। তার মানে মলিকুল এলিমেন্টেরও হইতে পারে, কম্পাউন্ডেরও হইতে পারে, বাট অ্যাটম শুধুমাত্র এলিমেন্টের হবে। আর অ্যাটমের কোনো ফ্রি এক্সিস্টেন্স নাই, কিন্তু মলিকুলের ফ্রি এক্সিস্টেন্স আছে। এখানে আমি যেমন এক্সাম্পল দিয়েছি যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো হচ্ছে মলিকুল। যেমন H2
H2 দিয়ে হাইড্রোজেনের একটা মলিকুল বোঝানো হয়, বাট যখন শুধু H লেখা হবে তখন হাইড্রোজেনের অ্যাটমকে বোঝানো হবে। এটা একটা এলিমেন্টের মলিকুল হচ্ছে H2। যখন আমরা হাইড্রোজেন অ্যাটমকে বুঝাবো তখন শুধু H লিখব, আর যখন হাইড্রোজেনের মলিকুলকে বুঝাবো তখন H2 লিখব, কারণ হাইড্রোজেনের দুটো অ্যাটম কম্বাইন করে একটা হাইড্রোজেন মলিকুল হয়। একইভাবে যখন আমরা অক্সিজেনের অ্যাটম বুঝাবো তখন শুধু ও লিখব, কিন্তু যখন মলিকুল বুঝাবো তখন O2 লিখব, কারণ অক্সিজেনের দুইটা অ্যাটম কম্বাইন করে একটা অক্সিজেন মলিকুল হয়। অপরদিকে কার্বন ডাইঅক্সাইড CO2, এটা একটা কম্পাউন্ডের মলিকুল। এই কম্পাউন্ডের মলিকুলের মধ্যে একটা কার্বন অ্যাটম আছে আর দুইটা অক্সিজেন অ্যাটম আছে, এই জন্য আমরা এটা লিখেছি CO2। অপরদিকে H2O, এটা হচ্ছে ওয়াটারের মলিকুল। এটার একটা মলিকুলের মধ্যে দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা অক্সিজেন অ্যাটম আছে, এই জন্য আমরা এটাকে লিখেছি H2O। আশা করি অ্যাটম এবং মলিকুলের মধ্যে যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আসো সিম্বল কি কাজ করে। সিম্বল হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ইন ব্রিফ এক্সপ্রেস করে। একটা এলিমেন্টের নাম সংক্ষেপে এক্সপ্রেস করার জন্য আমরা যে লেটারটা ইউজ করি বা লেটারগুলো ইউজ করি সেটাই হচ্ছে সিম্বল। আমি আবার বলি, কোনো একটা এলিমেন্টের অ্যাটমকে শর্টলি এক্সপ্রেস করার জন্য, ইন ব্রিফ এক্সপ্রেস করার জন্য যে লেটার্স ইউজ করা হয় তাদেরকেই আমরা বলি হচ্ছে সিম্বল। এই সিম্বল সাধারণত একটা এলিমেন্টের, সাধারণত বলছি, তার মানে এর বেশ কিছু ব্যতিক্রম আছে, একটা এলিমেন্টের ইংরেজি নামের ফার্স্ট লেটারকে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করে সিম্বলটা তৈরি করা হয়। যেমন ধরো কার্বনের ফার্স্ট লেটার হচ্ছে সি, এই ক্যাপিটাল সি দিয়ে কার্বনকে এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে কার্বনের সিম্বল। আবার ধরো হাইড্রোজেনের স্পেলিংয়ের ফার্স্ট লেটার হচ্ছে হাইড্রোজেন, এই জন্য ক্যাপিটাল এইচ দিয়ে হাইড্রোজেনকে এক্সপ্রেস করা হয়। অক্সিজেনের ফার্স্ট লেটার হচ্ছে ও, এই জন্য ও দিয়ে অক্সিজেনের সিম্বল তৈরি করা হয়েছে। তার মানে হাইড্রোজেনের সিম্বল হচ্ছে এইচ, কার্বনের সিম্বল হচ্ছে সি, অক্সিজেনের সিম্বল হচ্ছে ও। এখন যদি এমন কেস হয় যে মোর দ্যান ওয়ান এলিমেন্টের ফার্স্ট লেটার যদি সেম হয়ে যায় তখন আমরা কি করি, তখন একটাকে শুধু ফার্স্ট লেটার দিয়ে এক্সপ্রেস করি, বাকিগুলোকে ফার্স্ট লেটারের সাথে সেকেন্ড লেটার অথবা ভালোভাবে উচ্চারিত হয় এরকম আরেকটা লেটার স্মল লেটারে পাশে বসিয়ে আমরা সেটাকে সিম্বল হিসেবে ইউজ করি। যেমন ধরো সি দিয়ে বেশ কয়েকটা, এখানে সি দিয়ে দেখো 6টা এলিমেন্টের নাম আছে এই চার্টের মধ্যে, এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। 6টা এলিমেন্টের নাম আছে। প্রথমটার ক্ষেত্রে আমরা শুধু সি দিয়ে কার্বনকে এক্সপ্রেস করেছি। এরপরে ক্লোরিনের বেলায় আমরা সির সাথে এলকে স্মল লেটার হিসেবে, সিটা ক্যাপিটাল লেটার হিসেবে থাকবে, এলটা স্মল লেটার হিসেবে থাকবে। তার মানে ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, সেকেন্ড লেটারটা হবে স্মল লেটার। এইভাবে আমরা ক্লোরিনের সিম্বল তৈরি করেছি Cl। একইভাবে ক্যালসিয়ামের বেলায় ফার্স্ট লেটার সি, এটা ক্যাপিটাল লেটার হিসেবে আসে, এবং সেকেন্ড লেটারটা এ, এটা স্মল লেটার হিসেবে আসে। ক্যালসিয়ামের সিম্বল হয়ে গেল Ca। কোবাল্টের সিম্বল হয়ে গেল একইভাবে CO, ক্যাপিটাল সি স্মল ও। ক্যাডমিয়ামের সিম্বল হয়ে গেল ক্যাডমিয়ামের জন্য ক্যাপিটাল সি, আর হচ্ছে আরেকটা ভালোভাবে উচ্চারিত হয় এরকম একটা লেটার হচ্ছে ডি, এই জন্য এটার নাম হয়ে গেল, সিম্বল হয়ে গেল CD। ক্রোমিয়ামের বেলা হয়ে গেল CR, ক্যাপিটাল সি স্মল আর। এইভাবে আমরা সিম্বলটা ডিটারমাইন করে থাকি। কয়েকটা এলিমেন্ট, এখানে দেখো 11টা এলিমেন্ট আছে এই চার্টের মধ্যে, যাদের নাম ইংরেজি নাম থেকে আসে নাই, যাদের নাম আসছে ল্যাটিন নেম থেকে, তাদের ল্যাটিন নামেই তারা বেশি পরিচিত, এই জন্য ল্যাটিন নাম থেকে এগুলো আসছে। যেমন এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, বাট এটার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, এটা সিম্বল হয়ে গেছে Na। এখন তুমি যদি মনে করো যে কেন শুধু এন হলো না, এন হবে না, কারণ আমরা এনকে নাইট্রোজেনের সিম্বল হিসেবে অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, এই জন্য এটা শুধু এন হবে না, এটা হবে নেট্রিয়াম থেকে Na। একইভাবে কিউ প্রাম থেকে Cu, ক্যালিয়াম থেকে পটাশিয়াম, এই যে পটাশিয়ামের ল্যাটিন নেম হচ্ছে ক্যালিয়াম, এই জন্য এটা কে দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, এই জন্য এটাকে Ag দিয়ে এক্সপ্রেস করা হয়েছে।
টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম, এই জন্য এটাকে SN দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম, এই জন্য এটাকে SB দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, এটাকে AU দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, এই জন্য PB দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। টাংস্টেনের ল্যাটিন নেম হচ্ছে ওলফ্রাম, এই জন্য এটাকে W দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এই জন্য এটাকে Fe দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইড্রার গাইরাম, এই জন্য এটাকে HG দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। একটা বিষয় একটু বলে দিই তোমাদের বইতে হাইড্রার গাইরাম স্পেলিংটা একটু সামান্য একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। এটা HYDRAR হবে, বইয়ে দেওয়া আছে HYDRAUR দেওয়া আছে, এই ইউটাকে এ করে দিবা, এটা একটু ভুল আছে। মার্কারির ল্যাটিন নেম হচ্ছে হাইড্রার গাইরাম, এইটার সিম্বল হবে HG। তার মানে এগুলো তোমার কিন্তু এই যে 11টা এলিমেন্ট, এগুলো ল্যাটিন নেম তোমাকে মুখস্থ করতে হবে আগে। ল্যাটিন নেমটা মুখস্থ করার পরে তুমি সিম্বলটা নিজে নিজে বের করতে পারবা, এটা মুখস্থ করে নিতে হবে। এই হলো এলিমেন্টের সিম্বল লেখার নিয়ম। এরপরে আসো আমরা ফর্মুলা কী জিনিস। ফর্মুলা এক্সপ্রেসিস দ্য মলিকুল ইন ব্রিফ, মলিকুল অফ এলিমেন্ট অর কম্পাউন্ড। এর আগেও বলেছি যে মলিকুল এলিমেন্টেরও হয়, কম্পাউন্ডেরও হয়। এলিমেন্ট বা কম্পাউন্ডের মলিকুলকে ইন ব্রিফ শর্টলি এক্সপ্রেস করার জন্য যে লেটারগুলো ইউজ করা হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ফর্মুলা। যেমন নাইট্রোজেন ইজ অ্যান এলিমেন্ট, নাইট্রোজেন কিন্তু একটা এলিমেন্ট, এইটার দুইটা অ্যাটম নিয়ে একটা নাইট্রোজেন মলিকুল হয়, এই জন্য N2 দিয়ে আমরা নাইট্রোজেন মলিকুলকে এক্সপ্রেস করি। সো N2 ইজ দ্য ফর্মুলা অফ নাইট্রোজেন, N2 ইজ দ্য ফর্মুলা অফ নাইট্রোজেন। অ্যামোনিয়া ইটস এ কম্পাউন্ড, এটার কম্পাউন্ডের একটা মলিকুলের মধ্যে একটা নাইট্রোজেন অ্যাটম থাকে, 3টা হাইড্রোজেন অ্যাটম থাকে, এই জন্য এটার ফর্মুলা হয়ে গেল NH3। ক্লোরিনের একটা মলিকুলের মধ্যে 2টা ক্লোরিন অ্যাটম থাকে, ইটস অ্যান এলিমেন্ট, এই জন্য এটার ফর্মুলা হয়ে গেল Cl2। সালফিউরিক অ্যাসিড, এইটার একটা মলিকুলের মধ্যে 2টা হাইড্রোজেন অ্যাটম থাকে, একটা সালফার অ্যাটম থাকে, 4টা অক্সিজেন অ্যাটম থাকে, এই জন্য এটার ফর্মুলা হয়ে গেল H2SO4। এরপরে আসা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটার মধ্যে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা ক্লোরিন অ্যাটম আছে, এই জন্য এটার ফর্মুলা হয়ে গেল HCl। তার মানে ফর্মুলা সবসময় এলিমেন্ট অথবা কম্পাউন্ডের মলিকুলকে এক্সপ্রেস করে এবং এলিমেন্টের সিম্বল এবং নাম্বার অফ অ্যাটম, এই দুইটা বিষয়কে বিবেচনায় নিয়ে তাদের ফর্মুলাটা নির্ধারণ করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে, সালফার থাকে, অক্সিজেন থাকে, 3টা এলিমেন্ট থাকে। 3টা এলিমেন্টের মধ্যে হাইড্রোজেনের অ্যাটম থাকে 2টা, হাইড্রোজেনের অ্যাটম কয়টা থাকে 2টা, হাইড্রোজেন অ্যাটম থাকে 2টা, সালফার অ্যাটম থাকে 1টা, অক্সিজেনের অ্যাটম থাকে 4টা, এই জন্য সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হয়ে গেল H2SO4। এইভাবেই অন্যান্য যে এলিমেন্ট বা কম্পাউন্ড আছে তাদের ফর্মুলা। এরপর আসে ফান্ডামেন্টাল পার্টিকলস কী জিনিস। এই যে আমরা বলি যে স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম, ঠিক আছে, স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম, এবং এই অ্যাটম ওই এলিমেন্টের প্রপার্টি শো করতে পারে। বাট এই এলিমেন্ট আবার কিছু সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে তৈরি, কিছু স্মল পার্টিকেল নিয়ে তৈরি, যা ওই এলিমেন্টের অ্যাটমটাকে তৈরি করে, বাট ওই এলিমেন্টের প্রপার্টি শো করতে পারে না। এই যে স্মলেস্ট সাব অ্যাটমিক পার্টিকেল যাদের নিয়ে একটা অ্যাটম তৈরি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল বহু রকম আছে, তার মধ্যে তোমাদের স্কুল লেভেলে 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল পড়তে হবে তোমাদের। এই 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কী বলছি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইখানে একটা টেবিলের মাধ্যমে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ক্যারেক্টারিস্টিক্স মানে সুন্দর করে তুলে ধরা হয়েছে তোমাদের বইতে, ওই টেবিলটি আমি এখানে শো করেছি। এখন দেখো ইলেকট্রনের বিষয়টা হচ্ছে যে ইট ইজ দ্য স্মলেস্ট ফান্ডামেন্টাল পার্টিকল, ইট ইজ দ্য লাইটেস্ট ফান্ডামেন্টাল পার্টিকল। ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা ফান্ডামেন্টাল পার্টিকল এবং এইটার চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনকে একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয় ই দিয়ে, এটার অ্যাকচুয়াল চার্জ হচ্ছে
-1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আবার বলি, মাইনাসটা কিন্তু অবশ্যই দিতে হবে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই মাইনাসটা দিতে ভুল হয়ে গেলে হবে না। -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম হচ্ছে একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ। আর অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। রিলেটিভ চার্জ -1। কেন? রিলেটিভ চার্জটা কী জিনিস? প্রোটনের চার্জের সাথে কম্পেয়ার করে যে চার্জটা পাওয়া যায় সেটাকে আমরা রিলেটিভ চার্জ বলি। এখন প্রোটনের চার্জ হচ্ছে +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন এটাকে তুমি এটা দিয়ে ডিভাইড করে দেখো, রেজাল্ট আসবে -1। এই জন্যে এটার চার্জ হচ্ছে, রিলেটিভ চার্জ হচ্ছে -1। বুঝতে পারলা কি না? এটা কম্পেয়ার করা হয়েছে কার সাথে? প্রোটনের চার্জের সাথে। প্রোটনের চার্জ দিয়ে যদি ইলেকট্রনের চার্জকে ডিভাইড করো তাহলে রেজাল্ট আসে -1। এই জন্য এটা রিলেটিভ চার্জ হচ্ছে -1। আর রিলেটিভ ম্যাস 0 ধরা হয়েছে এই কারণে যে প্রোটনের ম্যাসটা দেখো 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এইটার তুলনায় অনেক বেশি, প্রায় 1836 গুণ বেশি। 1836 গুণ বেশি হচ্ছে প্রোটনের ম্যাস। এই জন্য প্রোটনের ম্যাসের তুলনায় ইলেকট্রনের ম্যাস একেবারেই নেগলিজেবল, এই জন্য এটা রিলেটিভ ম্যাস ধরা হয়েছে 0। এবার আসো, এই যে প্রোটনটা এটা পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জ আছে আর এটা প্লাস চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে। নিউট্রন এটাকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়, এইটার চার্জ হচ্ছে, এটার চার্জ হচ্ছে 0 বিকজ ইট ইজ এ নিউট্রাল পার্টিকল। এটা পজিটিভ চার্জও নয়, নেগেটিভ চার্জও নয়। এখন এই যে 1.6 ম্যাস, যেটা অ্যাকচুয়াল ম্যাস, এটার ম্যাস কিন্তু প্রোটনের চার্জের চাইতেও একটুখানি বেশি। কি বলছি? নিউট্রনের ম্যাস কিন্তু প্রোটনের চার্জের ম্যাসের চাইতেও একটুখানি বেশি। তার মানে নিউট্রন ইজ দ্য হ্যাভিয়েস্ট পার্টিকল অ্যামং দ্য 3 ফান্ডামেন্টাল পার্টিকলস। নিউট্রন ইজ দ্য হ্যাভিয়েস্ট পার্টিকল। এইটারও ম্যাসটা মুখস্থ করতে হবে। ইট ইজ 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটার ম্যাস প্রোটনের চাইতে সামান্য একটু বেশি। খেয়াল করো, প্রোটনের চার্জ হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর নিউট্রনের চার্জ হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, একটুখানি বেশি। ঠিক আছে? এখন তাহলে এটার চার্জের বিষয়টা কী হবে? এটার যেহেতু চার্জ নাই, কাজে রিলেটিভ চার্জও 0। অপরদিকে রিলেটিভ ম্যাস প্রোটনের তুলনায় এটা সামান্য একটু বেশি, তবু প্রোটনের ম্যাস দিয়ে এটাকে ডিভাইড করলে 1-এর কাছাকাছি একটা রেজাল্ট আসবে। এই জন্য এটা রিলেটিভ ম্যাস হচ্ছে 1। আর প্রোটনের রেসপেক্টিভে প্রোটনের ম্যাস তো 1 হবেই, এটা 1, রিলেটিভ ম্যাস 1। আর নিউটনেরও রিলেটিভ ম্যাস 1 পয়েন্ট সামথিং হবে, বাট এই পয়েন্টের পরের অংশটা নেগলিজেবল, এই জন্য এটা 1 ধরা হয়েছে। রিলেটিভ ম্যাস হচ্ছে, নিউটনের রিলেটিভ ম্যাস 1। এই হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল পার্টিকল ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ক্যারেক্টারিস্টিক্স বা তাদের পরিচিতি। এখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা এলিমেন্টের, এগুলো লেখার সময় কিভাবে লিখতে হবে এটা একটু ভালো করে খেয়াল করো। এটা আমি এক্সাম্পল হিসেবে বইয়ে যেটা আছে ওটাই নিয়েছি। দেখো, সোডিয়ামের সিম্বলটা Na আমরা জানি, এটা Na লেখার পর লেফট সাইডে নিচের দিকে যেটা থাকবে এটা হচ্ছে প্রোটন নাম্বার। এই প্রোটন নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। আবার মাথায় রাখো, একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে যে কটা প্রোটন থাকে সেটাকে অ্যাটমিক নাম্বার বলা হয় এবং এটাকে জেড দিয়ে এক্সপ্রেস করা হয়। তার মানে এটা দিয়ে প্রোটনের সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বোঝানো হচ্ছে। আর উপরের দিকে বাম দিকে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার সামেশনটা বসানো হয়। নিউট্রন এবং প্রোটনের সংখ্যার সামেশন কিন্তু যোগফল। তার মানে এই যে 23, এটা হচ্ছে এই যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে এই 23। এটাকে বলা হয় ম্যাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। ম্যাস নাম্বারটা কি? ইট ইজ দ্য সামেশন অফ দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন অফ অ্যান এলিমেন্ট। তাহলে 23, এটা হচ্ছে
প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বারের সামেশন। এখন সামেশন হচ্ছে 23, প্রোটন 11টা, তাহলে নিউট্রন কয়টা আছে? তাহলে ম্যাথ নাম্বার থেকে যদি আমরা অ্যাটমিক নাম্বারটা মাইনাস করে দিই তাহলেই আমরা কিন্তু নিউট্রন নাম্বারটা পেয়ে যাব। তার মানে আমার এই এলিমেন্টের বেলায় 23 থেকে 11 মাইনাস করলে থাকে 12, তার মানে এখানে নিউট্রন নাম্বার হচ্ছে 12। নিউট্রন আছে 12টা, প্রোটন আছে 11টা, দুইটা মিলে হচ্ছে 23টা। আরেকটা বিষয় উল্লেখ করার মতো সেটা হলো যে একটা অ্যাটমিক যে কয়টা প্রোটন থাকে ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকে, তার মানে অ্যাটমিক নাম্বার যা হয় ইলেকট্রন নাম্বারও তাই হয়। কাজে এইভাবে যদি সিম্বল লেখা থাকে এখান থেকে আমরা ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার, নিউট্রন নাম্বার তিনটাই জানতে পারি। যেমন এটার বেলায় প্রোটন নাম্বার হবে 11, যেহেতু অ্যাটমিক নাম্বার জেড ইজ ইকুয়াল টু 11। নিউট্রন নাম্বার হবে 23 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 12, আর ইলেকট্রন নাম্বার প্রোটনের সমান হবে, তার মানে 11 হবে। এইখানে নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো দুইটা প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার, একটা দেওয়া থাকলে আরেকটা কীভাবে বের করা যায়। যেমন হাইড্রোজেনের সিম্বল এইচ, অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার হচ্ছে 1, এটার ম্যাস নাম্বার 1, তাহলে নিউট্রন নাম্বারটা কত হবে? এই যে ম্যাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করে 0, আর ইলেকট্রন নাম্বার কত হবে? প্রোটন নাম্বার সমান। আবার দেখো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার 1, ম্যাস নাম্বার 1। এখন ম্যাস নাম্বার থেকে যদি তুমি প্রোটন নাম্বার মাইনাস করো 0 হয় না, কাজে নিউট্রন নাম্বার 0 হবে। আর ইলেকট্রন নাম্বার তো সবসময় প্রোটন নাম্বারের ইকুয়াল হবে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হিলিয়ামের সিম্বল হচ্ছে He, এটা অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তার মানে এর মধ্যে দুইটা প্রোটন আছে, দুইটা ইলেকট্রনও থাকবে। প্রোটন আর ইলেকট্রন সবসময় সমান থাকবে। তাহলে দেখো এর ম্যাস নাম্বার আবার কিন্তু 4, তার মানে নিউট্রন নাম্বার হবে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে কী দাঁড়ালো? হিলিয়ামের বেলায় অ্যাটমিক নাম্বার 2, ম্যাস নাম্বার 4, নিউট্রন নাম্বার 2 হবে, মাইনাস করলে ম্যাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করলে 2 হবে, আর ইলেকট্রন নাম্বার তো প্রোটন নাম্বারের সমান হবেই। কাজে এটা 2 4 2 2। এইভাবে যে কোনো একটা এলিমেন্টকে যদি উপরে যেভাবে এক্সপ্রেস করা আছে বক্সে এভাবে এক্সপ্রেস করা থাকে, তাহলে তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাম্বার কয়টা আছে সেটা আমরা সহজেই বুঝতে পারি। তো আশা করি আজকে তোমাদের এই লেকচারের মাধ্যমে ফান্ডামেন্টাল পার্টিকেল সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। তোমরা ভালো থেকো। আর এইটার পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে অ্যাভেলেবল থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের নাম GCS Chem, আর বন্ধুদেরকে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।